দিদিভাই, যে গাছ ছায়া দেবে সেই গাছের পাতায় যদি পোকা ধরে থাকে, তাহলে অশান্তির তেজ তো এমনি মানুষগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবে। গুরুজন বলে যে তিনি সব সময় সব কাজ ঠিকঠাক করছেন, তা কিন্তু নয়। আর মানিয়ে চলা মানে নিজের মেরুদণ্ডটাকে বিকিয়ে দেওয়া নয়। ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শেখো প্লিজ। আর এ বাড়িতে অধিকার আর অনধিকারের প্রশ্নে মা, তুমি আর আমি একই অবস্থানে আছি। কটা বাজে ঘড়িটা দেখেছ? জলখাবার বলতে সেভাবে ভরপেট কিছুই খাওনি। এদিকে খেতে খেতেও যদি বেলা 4টে বাজিয়ে ফেলো, শরীরটা ভালো থাকবে তো? এরপর গুবলাই ঘুম থেকে উঠে পড়লে ওকে সামলাতে হবে। ভোর 5টা থেকে এক টানা চলছে। তোমারও তো একটু রেস্টের দরকার নাকি? রিনি চিৎকার করে বলল। সবে 3-20 হলো নতুন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে। সম্পর্কে আমার ছোট যা। স্বাভাবিকভাবে বাড়ির বউয়ের যা যা দায়িত্ব থাকে আমি অভ্যস্ত হাতে আগাগোড়া সামলাই। রোজগারে রান্না বান্না, ঝাড়পোছ, খেতে দেওয়া, ঘরকন্না পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হাজার রকম এক্সট্রা কাজকর্ম সারতে সারতে মোটামুটি আমার খেতে দুপুর 2:30-3টে হয়েই যায়। আজও তার অন্যথা হয়নি। তখন 2:45 বাজে। গ্যাস ওভেনটা ধুয়ে মুছে আমি খেতে বসবো ভাবছিলাম। কথাগুলো এক টানে বলে রিনি হাঁপাচ্ছিল। আমি হেসে ওর দিকে মুখ ফিরিয়ে বললাম, ওরে বাবা, ছোট বউ তো 2 দিন এসেই খুব শাসন করে দিচ্ছে দেখছি। তা মাথা এত গরম কেন? ভাইয়ের সাথে রাগারাগি হয়েছে নাকি? না, সেসব কিছু হয়নি। দেখি, আমাকে দাও তো বলেই আমার হাতের কাপড়টা কেড়ে নিয়ে রিনি ওভেনের কাছে গেল। বুঝতে পারলাম এই মেয়েকে আটকানো আমার কম্য নয়। তাই কথা না বাড়িয়ে খেতে বসলাম। আমাদের মাঝারি পরিবার। আমার শাশুড়ি মা, ওনার 2 ছেলে, 2 ছেলের বউ আর আমার ছেলে বুবলাই। এই নিয়ে আমাদের 5.5 জনের সংসার। আমার স্বামী একজন বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট। শান্ত, নির্বিবাদী, ব্যস্ত মানুষ। বিয়ে হয়ে এসেছি প্রায় 9 বছর আগে। বুবলাই এসেছে তারও 5 বছর পরে। ছোটজন আইটি সেক্টরে চাকরি করে। ওর বউ মানে আমার ছোট যা রিনি ব্যাংকে চাকরি করে। প্রফেসর মা বাবার একমাত্র মেয়ে। আমার শাশুড়ি মা তাই ছোট ছেলে ছোট বউকে বুঝে সমঝে চলার জন্য সদা সতর্ক হয়ে থাকেন। ওরা 3 জন বেরিয়ে যাওয়ার পর আমি সংসারের যাবতীয় কাজকর্ম সামলাই, সঙ্গে বুবলাই আর তার ঠাকুরমাকেও। আমার খাওয়া প্রায় শেষের দিকে। তখন শাশুড়ি মা এসে বললেন, এ কি ছোট বৌমা, তুমি দুপুরে এখনো খেতে যাওনি? রবিবার একটা দিন ছুটি, দুপুরে একটু রেস্ট নিলেই তো পারো। বড় বৌমা তো আছে এদিকে, ও হাতে হাতে সব করে নেবে। রিনি মাথা নিচু করে ও হাতের কাজ না থামিয়ে বলল, আমার তো না হয় রবিবার ছুটির দিন আছে মা, দিদি ভাইয়ের তো রবিবার বলে কিচ্ছু নেই। একটা মানুষ সেই ভোর 5টা থেকে উঠে বিকেল 5টা পর্যন্ত মুখ বুজে একা একাই কাজ করে যাবে, আমি এটা দেখেও কি করে উপরে গিয়ে শুয়ে থাকি? তোমার ভালোর জন্যই বলা। বলতে বলতে গজগজ করতে করতে শাশুড়ি মা নিজের ঘর থেকে চলে গেলেন। সন্ধেবেলায় আমরা সবাই বসার ঘরে একসঙ্গে হলাম।
রবিবার ছুটির দিন বলে সন্ধেবেলায় সবাই এক জায়গায় বসার সময় পাওয়া যায়। ও মা, দেখি রিনি ওর বিয়ে আর বউ ভাতের পাওয়া গিফটগুলো নিয়ে এসে টেবিলের ওপর জড়ো করলো। রিনি বাচ্চাদের মতো বলল, গিফট একা একা আনপ্যাকড করতে কোনো মজা নেই, সবাই মিলে একটা একটা করে খুলবার দিন আজ, এই তো আসল মজা। একটা প্যাকেট খুলতেই একটা সিনথেটিক শাড়ি বের হলো, বাসন্তী রঙের। আমার শাশুড়ি মা রিনির হাত থেকে কেড়ে নিয়ে বললেন, চ্যাটার্জি টেক্সটাইলের কাগজ না? ও, তার মানে ওই চ্যাটার্জি বাড়ির কাকিমা এটা দিয়েছে। জানতাম, যা ছোট নজর, এর থেকে ভালো কিছু আর হাত দিয়ে গলাবে নাকি। কিছুক্ষণ থেমে আবার বললেন, পরের কথা বলে আর কি লাভ ছোট নজর, নিজের আত্মীয় কুটুমের যখন চোখের নজর এত ছোট হয়, তাহলে পরের সমালোচনা করা আমার কি সাজে। আমার মুখটা নিচু হয়ে গেল। পরিষ্কার বুঝতে পারলাম, আমার বাপের বাড়ি থেকে রিনিকে যে নাকছাবিটা দেওয়া হয়েছে, সেই কথাটাই শাশুড়ি মা ঠেস দিয়ে শোনালেন। ব্যাপারটা রিনিও যে বুঝতে পারেনি এমনটা কিন্তু নয়। ও হেসে বলল, মা, উপহার কখনো মূল্য দিয়ে নির্ধারিত হয় না, ভালোবাসা দিয়ে হয়। আমার বাড়িতে দামি জিনিসের অভাব ছিল না, কিন্তু মানুষের অভাব ছিল, তাদের সময় দেওয়ার অভাব ছিল। তোমাদের থেকে আমি একটু ভালোবাসা চাই, এর থেকে বেশি কিছু না, কারণ দামি জিনিস কেনার ক্ষমতা আমারও আছে, কিন্তু ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। যাই হোক, শাশুড়ি মা আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ চায়ে চুমুক দিলেন। আসলে উনার তখন প্রিয় সিরিয়ালটা চলছিল। আরও কিছু গিফট বাছাইয়ের পর হঠাৎ একটা বেড কভার বের হলো। খুলেই দেখা গেল একটা বেবি পিঙ্ক কালারের ওপর চাদর জুড়ে কার্টুন ছাপা, খুব মিষ্টি দেখতে। রিনি সঙ্গে সঙ্গে বিছানার চাদরটা আমার কোলের ওপর দিয়ে বলল, ও দিদি ভাই, এটা বুবলাইয়ের জন্য পারফেক্ট, তোমার ঘরে বিছানায় পেতো, খুব মজা পাবে। তারপর পাশে আলাদা করে রাখা একটা প্যাকেট, সেটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য, খুলে দেখো। আমি অবাক হয়ে প্যাকেটটা খুলে দেখলাম জাম রঙের খুব সুন্দর দেখতে একটা সালোয়ার স্যুট। কত দিন হয়ে গেল সালোয়ার পরি না। রিনি সিরিয়ালে মত্ত শাশুড়ি মার গায়ে ঠেলা দিয়ে বলল, ও মা, দেখো দেখো, একেবারে সেম কালারের, সেম ডিজাইনের, এক জোড়া এনেছি। আর তো পুজোর বেশি দিন নেই, ষষ্ঠীর দিন একসঙ্গে আমি আর দিদি ভাই বেরোবো, কি সুন্দর লাগবে বলো। আমি হেসে বললাম, বয়সটাই তোর শুধু বেড়েছে, বড় হোসনি বল। আমার শাশুড়ি মা কিন্তু বিষয়টা ভালোভাবে নিলেন না। সিরিয়াস হয়ে বললেন, এটা তুমি ঠিক করনি ছোট বৌমা, এ বাড়িতে এসে পর্যন্ত আজ অবধি বড় বৌমা শাড়ি ছাড়া কিচ্ছু পরেনি, বড় খোকাও পছন্দ করে না। তুমি আজকালকার মেয়ে, অফিস করো, বাইরে যাও, তোমার ব্যাপারটা আলাদা, ওকে আর নতুন করে ওসবের সঙ্গে অভ্যস্ত করিও না। আমিও প্যাকেটটা রিনির দিকে ফিরিয়ে দিয়ে বললাম, হ্যাঁ মা ঠিকই বলেছেন রিনি, আমি তো সেভাবে বাইরে বেরোই না, আর এই 9 বছরে শাড়ি পরে এমন অভ্যেস হয়ে গেছে, অন্য কিছু পরলে নিজেরই অড লাগে। রিনি ম্লান হেসে প্যাকেটটা ফেরত নিল ঠিকই, কিন্তু ফিসফিস করে বলল, আপাতত নিলাম, কিন্তু এটা তোমারই, উত্তরটা পরে দেব। পরদিন সোমবারের সকাল, যথারীতি খাবার টেবিলে দারুণ ব্যস্ততা। আমি একদিকে সবাইকে খেতে দিয়ে অন্যদিকে 3টে টিফিন বক্স রেডি করছিলাম। এমন সময় শাশুড়ি মা টেবিলে এসে বসলেন।
আমি উনাকে চা দিয়ে বললাম, কাল রাত্রে মাকে একবার ফোন করেছিলাম, শুনলাম পরশুদিন দিদা মারা গেছে। মা খুব কান্নাকাটি করছে। আজ বিকেলের দিকে যদি একবার যেতে পারতাম খুব ভালো হতো। আমি জানতাম শাশুড়ি মা আমাকে মানা করবেন না, কারণ আমি ম্যাক্সিমাম দিন 2 রাতের বেশি বাপের বাড়িতে কাটাইনি। তাই যখনই যেতে চেয়েছি শাশুড়ি মা আমাকে এ বিষয়ে অন্তত বাধা দেননি। কিন্তু এবারে আমায় আশ্চর্য করে দিলেন। বললেন, তোমার দিদার তো মনে হয় 100 বছরের কাছাকাছি বয়স হয়ে গিয়েছিল, তাই না? এ বয়সে বিছানায় পড়ে থেকে নিজে কষ্ট পাওয়া আর অন্যকে কষ্ট দেওয়ার চাইতে চলে যাওয়া অনেক ভালো। এর জন্য আবার তোমার মাকে সামলাতে যেতে হবে? সময় মতো অফিসের ভাত টিফিন কে করবে বলো তো? কিছুক্ষণ থেমে আবার কি ভেবে বললেন, আচ্ছা, যদি একান্তই যেতেই হয় তাহলে না হয় শনিবারের দিকেই যেও। রিনি খেতে খেতে নিষ্পিস করে উঠল। ও নিশ্চয় কিছু বলবে। বুঝতে পেরে আমি ওর হাত চেপে ধরলাম, কিন্তু ও, ধুত, তুমি ছাড়ো তো বলেই হাতটা ছাড়িয়ে নিয়ে সোজাসুজি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, মা তো সবার কাছে একই হয়, সে বয়স 100 হোক বা 500। তার জন্য শোক 100 গুণ কমে কিংবা বেড়ে যায় না তো। আর 1 সপ্তাহ পরে গেলে এখন যে প্রয়োজনটা সেটা কি মিটবে? কি জানি বাপু, তোমার কথা ভেবেই বলেছিলাম, যা ভালো বোঝো করো বলেই শাশুড়ি মা চলে গেলেন। আমি রিনিকে হাত ধরে আমার ঘরে নিয়ে গেলাম। বড় গলায় বললাম, দেখ, সংসার করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়, সহ্য করতে হয়। সব সময় এরকম ভাষণ চলে না রে। ও তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তাই বলে সব সময় পড়ে মার খেলেও চলে না। ছোবল মারতে বলছি না, ফোঁসটা তো করতে পারো। জানবে, মানুষ শক্তের ভক্ত, নরমের জম। আর তোমার মা বাবার প্রতি তোমার একটা কর্তব্য নেই? তাদের কোনো প্রয়োজনে তোমার যাওয়ার দরকার হলে তোমাকে আটকানোর অধিকার কিন্তু এদের নেই। ভেবে দেখো। আমি বললাম, উনি আমাদের গুরুজন, এই পরিবারের মাথায় ছায়ার মতো রয়েছেন। সব সময় অমর মুখে মুখে কথা বলতে নেই। আমি তো এত বছর সংসার করেছি। উনি মানুষটা কিন্তু খুব একটা খারাপ নন। আর সবচেয়ে বড় কথা, উনি তোকে কিন্তু সাপোর্ট করেন, ভালোবাসেন। সবেমাত্র হলো কদিন এসেছিস, সারা জীবন পড়ে আছে। তুই সব সময় উনার সঙ্গে এরকম করিস না। রিনি পরে বলবো বলে দেরি হয়ে যাচ্ছে বলে মুচকি হেসে বেরিয়ে গেল। সন্ধ্যের পরে সবেমাত্র বুবলাইকে ঘুম পাড়িয়ে সেলাই নিয়ে একটু বসেছি। এমন সময় তড়িঘড়ি রিনি আমার ঘরে এসে আমার হাতটাকে ধরে চুপি চুপি ছাদে নিয়ে গেল। আরে, কোথায় যাচ্ছিস বলতেই রিনি ইশারায় চুপ করতে বলল। দেখলাম আমার শাশুড়ি মা আর চ্যাটার্জি কাকিমা এক ছাদ থেকে অন্য ছাদে গল্প করছেন। কোনো একটা কথা প্রসঙ্গে চ্যাটার্জি কাকিমা তখন বলছেন, তোমার ছোট বৌমা কিন্তু বেশ ভালো, শিক্ষিত, চাকরি করে, কিন্তু ব্যবহারও ভীষণ অমায়িক। আর সবচেয়ে বড় কথা, 2 জায়ের কি সুন্দর মিল গো। আমার শাশুড়ি মুখ বেঁকিয়ে বললেন, ভালো না ছাই, 7 চালাকের 1 চালাক। নিজে সকালে বেরিয়ে যায়, সন্ধেবেলায় বাড়ি ফেরে, সংসারের কুটোটি নাড়ে না। বড় জায়ের ঘাড়ের ওপর দিয়ে সব চালাবে বলে বড় বউটাকে লাই দিয়ে চলে। বেশি মিল আবার ভালো না গো দিদি। দুজনে মিলে আবার কোন দিন না আমাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ে। আমি বাবা ছোট বউকে বেশি ঘাঁটাই না। আপদে বিপদে ওরাই তো আমার ভরসা।
কিন্তু যাই বলো, বড় বউ আমার খুব লক্ষ্মী। 7 চড়ে মুখে রা নেই, এ খুব মুখরা। টাকার গরম গো, টাকার গরম। আমি নেমে এসে অবাক হয়ে রিনির দিকে তাকালাম। ও হেসে বলল, তুমি বলেছিলে না মা আমাকে বেশি ভালোবাসে? এটাকে ভালোবাসা বলে না দিদি ভাই, গোদা বাংলায় নিজের স্বার্থে তেল দিয়ে চলা বলে। দিদি ভাই, যে গাছ ছায়া দেবে, সেই গাছের পাতায় যদি পোকা ধরা থাকে, তাহলে অশান্তির তেজ তো এমনি মানুষগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবে। গুরুজন বলেই যে সব সময় তিনি সব ঠিক কাজ করছেন তা কিন্তু নয়। আর মানিয়ে চলা মানে নিজের মেরুদণ্ডটাকে বিকিয়ে দেওয়া নয়। ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শেখো প্লিজ। আর এই বাড়িতে অধিকার আর অনধিকারের প্রশ্নে মা, তুমি আর আমি একই অবস্থানে আছি। তোমার এত ভয় পেয়ে চলার তো কোনো দরকার নেই। হঠাৎ আমার মনে হলো, ঠিকই তো, সংসারের ঘানি টানতে টানতে কবে আমার মেরুদণ্ডটা বেঁকে গেছে বুঝতেই পারিনি। সেই কলেজের আমিটাকে যেন খুঁজে পেলাম রিনির কথায়। রিনির দিকে তাকিয়ে বললাম, একটা প্ল্যান আছে, চল। কয়েক মিনিট পরেই এসে সেই জাম কালারের দুটো চুড়িদার, দুজনে হুবহু একই রকমভাবে সেজে ছাদে গেলাম। 2 গিন্নি তখনও গল্পে মজে আছে। গিয়ে সোজা চ্যাটার্জি কাকিমাকে বললাম, দেখুন তো কাকিমা, কেমন লাগছে? কাকিমা অবাক হয়ে বললেন, ওরে বাবা, একই রকম দেখতে তো, তা কি আছে আজ? রিনি হেসে বলল, আমরা আজ সই পাতিয়েছি। ওলো সই, ওলো সই। আমরা দুজন বন্ধু হয়ে মনের কথা কই। শাশুড়িমা রাগে অগ্নিশর্মা হয়ে গজগজ করতে করতে নিচে নেমে এলেন। শুনতে পাচ্ছি বলছেন, বড়লোকের খেয়াল ভাঙা দেওয়াল, যখন ভেঙে পড়বে তখন বুঝতে পারবে। নতুন নতুন তো, তাই এত আদিক্ষেতা। সারা জীবন বজায় থাকলেই ভালো। রিনি আর আমি হো হো করে হেসে উঠলাম। কলমে পার্বতী মোদক, কণ্ঠে সোনালী।